আমার নাম সাথী। আমি বর্তমানে এই বাড়িতে বউ হয়ে এসেছি আজকে প্রায় ২ বছর হয়েছে। কিন্তু আমার স্বামী একজন প্রবাসী মানুষ হওয়ার কারণে আমি স্বামীর সুখ, ভালোবাসা তেমন একটা বেশি পাই নাই। কেননা আমি এই বাড়িতে বিয়ে করার আসার পর শুধুমাত্র ৬ মাস আমি আমার স্বামীর সঙ্গে ছিলাম। এই ৬ মাস আমার স্বামী আমাকে অনেক বেশি আদর দিয়েছে, ভালোবাসা দিয়েছে আমাকে। আমার স্বামীর নাম ছিল সোহান। পেটের দায়ে মানুষকে অনেক জায়গায় অনেক সময় কাজে যেতে হয়। আমার স্বামীও একজন প্রবাসী মানুষ, তিনি চলে গেছে। এদিকে আমার শ্বশুরবাড়িতে তেমন কোনো মানুষ থাকে না, সবাই আলাদা আলাদা থাকে। আমার শ্বশুরবাড়িতে শুধুমাত্র আমার শ্বশুরই আছে, আমার শাশুড়ি নেই। শাশুড়ি নাকি অনেক ছোটবেলায় মারা গিয়েছিল। তবে আমার শ্বশুর ছিলেন একজন স্কুল শিক্ষক। তিনি মূলত একজন প্রাইমারি স্কুল শিক্ষক ছিলেন। তবে এখন তিনি আর পড়াশোনা করান না। এখন তার চাকরির বয়স বেরিয়ে গেছে, তিনি এখন রিটায়ার্ড কর্মকর্তা। তবে উনি প্রতি বছরই আসলে ওই সরকারি অনুদানের কিছু টাকা পান, তারপর হচ্ছে রেশনের অনেক মালামাল পান। যাই হোক, এদিকে আমার স্বামী প্রবাস থেকে মোটামুটি টাকা আমাদের জন্য পাঠায়, সেও কিছু টাকা রাখে। এভাবেই আমাদের সংসারটা চলে যাচ্ছিল। কিন্তু আমার শ্বশুর, সে আসলে একজন শিক্ষক হলেও সে কিন্তু প্রচুর পরিমাণে নিজের ফিটনেস, ডায়েট এগুলো সে কন্ট্রোল করে। এবং সে প্রতিদিন সকাল ঘুম থেকে ৫টার সময় উঠে ফজরের নামাজ পড়ে, তারপর সে হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে। মানে শরীর নিয়ে সে প্রচুর চিন্তিত। সে বডি ফিটনেস, শরীর নিয়ে খুবই চিন্তিত। এরকম মানুষ কিন্তু খুব কম আমি দেখেছি। তো আমি তাকে মাঝে মধ্যেই বলি, কারণ আমি তার পুত্রবধূ, এই এত বড় বাড়ি, আমাদের ওপরে যদিও রঙিন টিন, তারপরও দালান কোঠা ঘর আমাদের বাড়িতে। প্রায় দুটো বড় বড় রুম রয়েছে, বেডরুম যেটা মাস্টার বেডরুম, আর সামনে দুটো ফটিক রুম রয়েছে, যে ছোট রুম যেগুলাকে বলে আর কি। মেহমান আসলে আমরা ওইখানে থাকতে দিই। কিন্তু আমাদের আত্মীয় স্বজন, আমাদের গোষ্ঠী আশেপাশে কেউ থাকে না, সবাই দূরদূরান্তে থাকে। এদিকে ঘরে শ্বশুর আর আমি সারাক্ষণ থাকি। কিন্তু শ্বশুর আমাকে অনেকটা লজ্জা দেয়। অনেক সময় আমাকে অনেক কিছু বলতে গিয়েও বলতে পারে না। এদিকে আমিও আমার অনেক কথা শ্বশুরের কাছে বলতে পারি না। আমার শাশুড়ি মাও নেই, আমার অনেকটা অসুস্থ ফিল হয়। আমি প্রায় সময় অনেক কিছু বলতে চাই, কিন্তু শ্বশুর মশাইকে বলতে পারি না। আর দেখলাম তিনিও আমাকে একটু লজ্জা পান। আমাকেও তার অনেক কথা বলা হয় না। আমি প্রায় সময় শ্বশুরকে বলি, বাবা, আপনার মনে হয় একটা বিয়ে করা উচিত। আপনি সারাদিন বাসার ভেতরে একা একা পড়ে থাকেন, তাছাড়া আমিও সারাদিন একা একা, আমারও ভালো লাগে না, সময় কাটে না। আর তাছাড়া বাবা, আমার তো অনেক কাজ করতে হয়। আপনি যদি একটা বিয়ে করেন, তাহলে আপনার সেবা যত্ন করার জন্য হলেও এই বাড়িতে একটা লোক আসবে। আর সেই সঙ্গে আমিও একজন গল্প করার মানুষ পাই। তখনই আমার শ্বশুর আবা আমাকে বলেন, বৌমা, তুমি এটা কি বলতেছ? এই বয়সে আমাকে কে মেয়ে দিবে? আর তাছাড়া আমার ছেলেকে আমি এখন বিয়ে করিয়েছি, এই সবেমাত্র তুমি আসলে আমার বাড়িতে, এখন এই কথা শুনে আমাকে কি কেউ বিয়ে করতে চাইবে? তখন আমি শ্বশুরকে বললাম, বাবা, আপনার যেমন স্ত্রী নেই, মারা গেছে, আপনি একা একা আছেন, আপনার মতো এরকম সমাজে অনেক নারী আছে যাদের ওই স্বামী নেই। তো অনেক নারী আছে বিয়ে করার জন্য, তারাও প্রস্তুত, কিন্তু তারা আসলে বর খুঁজে পাচ্ছে না। দেখেন বাবা, আপনি যদি রাজি থাকেন বা আপনার যদি ইচ্ছে থাকে বিয়ে করার জন্য, পাত্র খুঁজলে উকিলের কাছে বা ঘটকের কাছে বললে সে কিন্তু আমাদেরকে ম্যানেজ করে দিবে। আমার আব্বা তখন বলতেছে, তাই নাকি, এত সহজ? ঠিক আছে, দেখো, তবে আমার ছেলে যদি সেই শর্তে আবার কোনো কিছু বলে, এটা নিয়ে আবার চিন্তিত হয়। এখন ছেলেকে বিয়ে দিলাম, এখন আবার আমি বিয়ে করব এই বয়সে এসে, কেমন লাগে না? তাছাড়া একটা লজ্জা শরম অপেক্ষা বিষয় আছে, আমি শিক্ষক মানুষ। তখন আমি শ্বশুর আব্বাকে বললাম, আব্বা, আপনি বিয়ে করতেছেন, আপনি কোনো ডাকাতি কিংবা চুরি করতেছেন না। আর শোনেন, বিয়ে করা হচ্ছে ভালো কাজ, এ কাজ করলে অনেক নেক পাওয়া যায়। আপনি তো আর চুরি করতেছেন না যে আপনাকে দেখে মানুষ হাসবে বা অনেকেই অনেক কথা বলবে। আপনি বিয়ে করতেছেন, বিয়ে করা খুবই ভালো কাজ। তখন শ্বশুরাব্বা বুঝল। তখন আমি একটি ঘটক দেখলাম, ঘটকে প্রায় ১০,০০০ টাকা বকশিস দিয়ে বললাম, ভাই, আমার শ্বশুরের জন্য একজন মেয়ে লাগবে, যে কোনো মেয়ে হলেই হবে, তবে মেয়ের চরিত্র ভালো হতে হবে, গরিব হলেও কোনো সমস্যা নেই। আমি তার পুত্রবধূ হয়েই আমি যেন তার উকিলাতি করতে শুরু করে দিলাম। তখন একজন মেয়ে আমরা পেয়ে গেলাম। মেয়ে বললে ভুল হবে, অবশ্যই তিনি মহিলা। ওনার বয়স প্রায় ৩৫ বছর, তবে ওনার একটা মেয়ে আছে, মেয়ের বয়স প্রায় ১৮ বছর। ওনার অনেক আগেই বিয়ে হয়েছিল, কিন্তু ওনার স্বামী বিদেশে চলে গিয়ে আর কখনো দেশে ফিরে আসেননি। শোনা যাচ্ছে ওনার স্বামী নাকি বিদেশেই সেটেল হয়ে গেছে, তবে ওনার ডিভোর্স হয়ে গেছে। এরপর উনি আর ওই রকম পাত্রও পাননি, আর বিয়ে শাদিও করেনি। আর ওনার পরিবারের অবস্থাও খুব একটা বেশি ভালো না। ওনার আসলে স্বামীর বাড়িতে থাকেন না, উনি বর্তমানে ওনার বাবার বাড়িতে থাকে, ওনার মেয়েকে নিয়ে।
তো ওনার মেয়েকেও বিয়ে দিতে হবে, ওনাদের কাছে কেমন টাকা পয়সাও নেই। তো এই কথাটা শুনে আমার তো খুব ভালো লাগলো। যাই হোক, বাবা শ্বশুরমশাই তো আমার সঙ্গে খুব লজ্জা পায়, আমাকে অনেক কিছু বলতে পারেন না। তো ওনাকে যদি বিয়ে দিই, শাশুড়ির কাছে উনিও ওনার অনেক কথাই বলতে পারবে। আমি আমার হাজব্যান্ড সোহানকে ফোন করলাম যে, তোমার বাবাকে তো বিয়ে দিচ্ছি, আসলে তোমার কোনো সমস্যা আসে কি না? তোমার বাবা তো তোমাকে খুব সম্মান করে, সে তোমার মতামত চাইল। তখন সোহান, আমার স্বামী, আমাকে বলতেছিল, আরে না না, আমার এতে কিছু মন খারাপের কথা। শোনো, আমার বাবা ছোটবেলা থেকেই অনেক কষ্ট করেছে, মাকে হারিয়ে এসে আমার কথা চিন্তা করি আর কোনো বিয়ে করে নাই। তুমি একটা ভালো পাত্রী দেখে আমার আরেকটা মা নিয়ে এসো, দেখো আমারই তো কোনো আপত্তি নেই। যদি মানুষটা না ভালো হয়, যদি টাকা পয়সা লাগে আমাকে বলো, আমি তোমার আরও বেশি বেশি করে টাকা দিব। আমার স্বামী তো আরও খুশি। তখন আমিও বিয়ের সব প্ল্যান করলাম। তখন আমি দুই পক্ষের সম্মতি নিয়েই আমি আমার শ্বশুর এবং শাশুড়ি মাকে বললাম, দেখেন, আমরা এই বয়সে কোনো অনুষ্ঠান করতে পারবো না, কারণ এই বয়সে বিয়ে করলেই সমাজের মানুষ অনেকেই অনেক কথা বলবে। তবে বিয়ে একটি ভালো কাজ, কারণ আপনারা কোনো গুনাহ বা কোনো পাপ কাজ করতেছেন না। এটা খুবই ভালো কাজ। আমরা ডিরেক্ট কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলব। তখন তারা সবাই খুশি হলো যে আমরা কাজী অফিসে বিয়ে করব। তারপর বিয়ের পর আমি নিজ হাতেই বাসর ঘর আমার শ্বশুরের জন্য সাজালাম। তবে আমার শ্বশুরের রুম ছিল আমার পাশেই। তাদের ঘরে কি আওয়াজ হতো, কি শব্দ হতো, কি কথা হতো, আমার ঘর থেকে সবকিছু শোনা যেত। তবে বিয়ের আগে আরও একটা শত্রু ছিল। সেই শত্রুটা হচ্ছে, ওনার যেহেতু একটা অবিবাহিত একটা মেয়ে আছে, অবিবাহিত, সেই মেয়েটা আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকবে এবং এই মেয়েকে বিয়ের যাওয়ার সমস্ত দায়িত্ব সবকিছুই আমাদেরই। যাই হোক, আমি একটা ননদ পেলাম। তো বন্ধুরা, বাসর রাতে আমার শ্বশুরে ঢুকে পড়ল, শাশুড়িকে নিয়ে বেশ মজা মাস্তিতেই করল, আর এদিকে ননদ আমার ঘরে থাকা শুরু করল। কিন্তু আমার স্বামী একজন প্রবাসী মানুষ, আমি একা একা থাকি। কিন্তু একা একা থাকলেই কি হচ্ছে, আমাকে সারা রাত সজাগ থাকতে হয়। বুঝেনি তো, বিদেশে আমার স্বামী থাকে, বেচারা কত কষ্টে থাকে। তাকে রাত 10টা থেকে প্রায় 2-3টে পর্যন্ত ভিডিও কলে অনেক কিছুই দেখাতে হয়। এখন আমি তো আর আমার ননদের সামনে এগুলো আর দেখাতে পারি না, তাই না? আমারও তো একটা লজ্জা হয়, তার ভাই আর এগুলো দেখবে। যাই হোক, আমি ভাবলাম সে তো আর তার আপন বোন না, দেখলেই বাকি। তখন আমি বললাম, ননদিনী, তুমি একটা কাজ করো। আসলে তোমার ভাইয়া বিদেশে থাকে, তো বুঝোই তো, তোমার ভাইয়া বিদেশ থেকে অনেক সময় অনেক কিছু দেখতে চায়। তো তুমি যদি কালকে থেকে ওই পাশের রুমটা পরিষ্কার করে ওই রুমে থাকতে, তাহলে আমার জন্য আর তোমার জন্য বেশ ভালো হয়। এই দেখো না, তোমার ভাইয়া দেখতে চাচ্ছে। ওই দিন আমার স্বামী বিদেশ থেকে কল দিয়েছে, বলতেছে, কি ব্যাপার, আজকে তো বাবার মায়ের বাসর রাত, তাই না? তখন আমি বললাম, হ্যাঁ। তো সে আমাকে বলতেছে, তাহলে আজকে তুমি আমাকে একটু দেখাও না জান। আমি বললাম, এই পারে না, এখানে তোমার ওই সৎ বোন রয়েছে, বুঝছো, ও সব দেখে ফেলবে। তারপর আমি ওকে বললাম, ননদিনী, তুমি ওদিকে ফিক দিয়ে ঘুমিয়ে পড়ো। তারপর বন্ধুরা, আমি আমার স্বামীকে অনেক কিছুই দেখালাম। আসলে সে বিদেশে থাকে, সারাদিন অনেক কাজ করে, রাতে একটু ফ্রি হয়ে আমাকে ভিডিও কল দেয় এবং ভিডিও কলে আসলে তার স্ত্রীকে একটু দেখতে চায়। বুঝেন তো, একটু দেখে সুখ নিতে চাই আর কি। তো সে হাত দিয়ে ওইটা সুখ নিচ্ছিল, আমি ওদিকে সুখ নিচ্ছিলাম। হঠাৎ করে দেখি ননদই না ঘুমিয়ে সব কিছু দেখে ফেলল। তারপর আমিও ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর পর আমি সকালবেলা শ্বশুর আর শাশুড়িকে বললাম, কি বাবা, ফুলসজ্জার রাত আপনার ভালো কেটেছে তো? তখন শ্বশুরের মনটা দেখলাম একটু খারাপ। আমি বুঝলাম না কি হলো। যাই হোক, এইভাবে প্রায় 1 মাস কেটে গেল। 1 মাস কেটে যাওয়ার পর হঠাৎ করে আমি দেখলাম শাশুড়ি তার ব্যাগ গুছাচ্ছে। আমি ভাবলাম, কি হলো আবার? আমি শাশুড়িকে বললাম, শাশুড়িমা, কি হলো, আপনি ব্যাগ গুছাচ্ছেন কেন? কোথাও যাবেন নাকি? শাশুড়ি তখন আমাকে বলল, হ্যাঁ বোমা, আমি একটু বাপের বাড়িতে যাচ্ছি। আসলে আমার মেঝো ভাই খুব অসুস্থ, বুঝছো, সেখানে যেতে হবে আমাকে। তাছাড়া এই যে তোমাদের কাছে আমার মেয়ে স্বপ্লাকে রেখে গেলুম, তুমি একটু ওর খেয়াল রেখো, ঠিক আছে? আর তোমার শ্বশুরমশাইকেও একটু খেয়াল রেখো। আর যদিও শাপলাকে আমি বলে গেছি সে যেন তোমার শ্বশুরের সব খেয়াল রাখে, তারপরেও তুমি একটু খেয়াল রেখো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমার শ্বশুর তার বউকে এগিয়ে দিয়ে আসলো। তারপর বন্ধুরা, আমার তো প্রতি রাতের মতো আমি একটু লেট করে ঘুমাই। আমি খেয়াল করলাম ওই দিন রাতে শ্বশুর মশাইয়ের ঘর থেকে
এক অদ্ভুত রকমের শব্দ আসতেছে। এই একটা মাস যে আমার শাশুড়ি ছিল, তাদের ঘরে শব্দ হয়েছে, কিন্তু এত শব্দ হয় নাই। শাশুড়ি মনে হয় একটু পাকা বলে এত শব্দ হয়নি, কিন্তু আজকে হঠাৎ করে আমার কানে বাজতেছে ওই যে শাশুড়ির যে মেয়েটা শাপলা, ওর কণ্ঠ শব্দ আসতেছে, বাঁচাও, মরে গেলাম, আর পারছি না। এক অদ্ভুত রকমের আওয়াজ আসতেছে শ্বশুরের রুম থেকে। আমি তাড়াতাড়ি ভিডিও কলটা কেটে আমি সাপটার রুমে গেলাম। গিয়ে ওকে দরজায় নক করলাম। দেখলাম রুমের ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। রুমের ফ্যানও বন্ধ একেবারে, কোনো শব্দ নেই। আমি তাড়াতাড়ি আবার শ্বশুরের রুমের দরজার সামনে গেলাম। গিয়ে দেখলাম ওমা, শ্বশুরের রুমের সামনে থেকেই তো শব্দগুলো আসতেছে। ভাই রে ভাই, শব্দ জ্বালায় আর দেখা যাচ্ছে না। মনে হচ্ছে আমি কোনো রং সাইডে ঢুকে ফেলেছি। না, বাঁচাও, মরে গেলাম, আর পারতেছি না, আসতে দাও। কি সমস্ত শব্দ আসতেছে! আমি শ্বশুরের দরজায় জোরে জোরে নক করলাম হাত দিয়ে। দেখলাম রুম থেকে কোনো সাড়া শব্দ আসতেছে না। তারা মনে হয় পৃথিবীর এক অন্য স্বর্গরাজ্য আসতেছে। আমি আরও জোরে নক করতে শুরু করলাম। বাবা, কি হয়েছে রেশমাকে? এই শাপলা, কি কোনো কিছু হয়েছে? আপনি ওকে মারছেন কেন? বাবাও ভেতর থেকে কোনো শব্দ বলল না। দেখলাম আমার শ্বশুর এর আব্বা সুখের এক শব্দ করতেছে। ওদিকে রেশমা চিৎকার করে কান্না করতেছে। আমি বুঝতেছি না আসলে তাদের রুম থেকে এরকম অদ্ভুত শব্দ আগে তো আসেনি। এই একটা মাস আমার শাশুড়ি মা ছিল, কই তখন তো শব্দ হয়েছে, আওয়াজ হয়েছে, কিন্তু এত আওয়াজ হয় নাই। আজকে এমন কি হলো? আমি ভাবলাম না, আমার ফলো করতে হবে। এদিকে শাপলা, সে তার রুমে নেই। শ্বশুরের রুম থেকে এরকম অদ্ভুত শব্দ আসতেছে, আমি যেন কিছুই বুঝতেছি না। আমার স্বামী এদিকে ভিডিও কল দিচ্ছে ইমোতে। আমি তাকে বললাম, ওগো, আজকে আমি একটু বিজি, আমাকে একটা অপারেশনে আছি আমি তোমাকে কালকে কল দিচ্ছি। এই কথা বলে আমি তার কলটা কেটে দিলাম। দিয়ে আমি ভাবলাম, না, আজকে আর আমি ঘুমাবো না। শ্বশুরের রুম থেকে শাপলা সকালে বের হয় কিনা আমি দেখব কি হয়েছে। আমিও দরজায় দাঁড়িয়ে রইলাম। সকাল যখন ভোর ৬টা হলো,